4 জন জয়েন করলো মনে হয়, না? ঠিক আছে, আমরা 1-2 মিনিট একটু দেখি। 1-2 মিনিট দেখে তারপর আমরা শুরু করছি। আমার মনে হয় আমরা শুরু করি। যে কজন আছেন আপনারা, এরপরে যারা যুক্ত হবে পরবর্তীতে
তারা অংশগ্রহণ করবে। যে কোনো একজন একটু এর আগের ক্লাসে আমরা যা আলোচনা করেছি, আজকে যেহেতু শেষ ক্লাস, আমরা একটু আগের ক্লাসগুলো আলাপ করে নিই, তাহলে সুবিধা হবে। কি বিষয় বাদ গেল সেটা আলোচনা করতে পারবো। যে কোনো একজন একটু বলবেন আগের ক্লাসগুলোর, যতটা সংক্ষেপে বলা যায়। স্যার, হ্যাঁ, বলেন। প্রথমে বলা হয়েছিল আঞ্চলিকতা দোষ থেকে বের হয়ে আসতে হবে, তারপর অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের দিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, তারপরে অ এ স র ব ফলা ম ফলা আচ্ছা যুক্ত বর্ণের উচ্চারণ বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। আচ্ছা তারপরে ত থ দন্তন্য বয়শূন্য র ল এই সমস্ত বর্ণের ক্ষেত্রে নজর রাখতে হবে। আচ্ছা তারপরে আমাদের দুটি বাক্য দিয়েছিলেন, হচ্ছে জলে চুন তাজা, তেলে চুল তাজা। একটা দিয়েছিলেন, ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়। এর বাইরে আরো দিয়েছিলাম ঝমঝম তারপরে বৃষ্টি একই অনাসৃষ্টি। হ্যাঁ স্যার, এটাও এটা দিয়ে, এর আগের কয়েকটা ক্লাসে পড়ানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর তারপরে এই জফলার সূত্র বলেছিলেন। হুম হুম ঠিক আছে, আর এই বিষয়গুলো আসলে পড়ানো হয়েছে। ঠিক আছে। আর এর আগের ক্লাসে আমি খুব সম্ভবত মফলা এবং বফলার কথাটি বলেছিলাম। জি তা স্যার। আজকে একটু সাম আপ করতে চাই সব কিছু মিলিয়ে। সে বিষয়টা হচ্ছে, আমি আবারও যেহেতু শেষ ক্লাস, পুরো মূল বিষয়গুলো আবার একটু আলোচনায় আসতে চাই। সেটা হচ্ছে, অবশ্যই আঞ্চলিকতার দোষ থেকে বেরিয়ে আসতে হবে এবং অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণের ত্রুটি যাদের আছে তাদের সে বিষয়ে সাবধান হতে হবে। হ্যাঁ, এইটা একেবারে অবশ্য পালনীয় বিষয়। এই দুটো যে কোনোভাবেই আপনাদেরকে পালন করতে হবে। এ কারণেই বললাম, যাদের উচ্চারণের সমস্যা তাদের বেশিরভাগেরই মূল সমস্যা হচ্ছে এই দুটো সমস্যা। তাহলে এই দুটোর থেকে আমাদেরকে নিজেদেরকে এই ত্রুটি মুক্ত রাখতে হবে। এটা হচ্ছে একেবারে বেসিক কথা। এর পরবর্তীতে যেটি হচ্ছে, আমাদেরকে প্রমিত উচ্চারণের বিষয়ে খেয়াল রাখতে হবে। শুধু উচ্চারণগত শব্দের উচ্চারণগত শুদ্ধতা বা স্ট্যান্ডার্ড বিষয়টি বজায় রাখাটা মূল কথা নয়। অর্থাৎ প্রমিত বিষয়টি শব্দের উচ্চারণে শুধু বজায় রাখলেই পুরোপুরি শুদ্ধতার বিষয়টি পালিত হয় না। সেখানের সাথে আরও কিছু বিষয় যুক্ত থাকে। এটা প্রথম দিকের ক্লাসে আমি আলাপ করেছিলাম। যেমন বলেছিলাম যে বাচন ভঙ্গিটা একটা বড় বিষয়। আপনার এই যে ক্লাসগুলো করছেন, কেন করছেন? আপনার কথা বলা যাতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাই তো? তাহলে সেই জায়গায় আপনাকে অবশ্যই যেটি করতে হবে, সুন্দরভাবে বলার অভ্যাসটা করতে হবে। এখন সুন্দরভাবে বলাটা কখন হয়ে ওঠে? যখন আপনার বেসিক হচ্ছে উচ্চারণে, শব্দের উচ্চারণগত শুদ্ধতা রেখে আপনাকে বলতে হবে। আঞ্চলিক অ্যাকসেন্ট পরিহার করে আপনাকে কথা বলতে হবে। আপনাকে যাদের উদ্দেশ্যে কথা বলছেন, অর্থাৎ শ্রোতা যে বা যারা, তাদের কানে কথাগুলো পৌঁছে দিতে হবে, স্পষ্টভাবে উচ্চারিত হতে হবে। হুম, মানে আমার কথাগুলো স্পষ্টভাবে শ্রোতার কানে পৌঁছতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেটা আমি নাটকে বলি, এটা আমি গানে বলি, এটা আমি বক্তৃতায় বলি, আমি সামনাসামনি কথোপকথনে বলি, আমি একজন শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি তখন সেই ক্লাসের কথা বলি, যেভাবেই বলি না কেন, আমার কথাটি স্পষ্টভাবে প্রতিটি শব্দ শ্রোতার কানে পৌঁছে দিতে হবে। এটা যদি করা না যায় তাহলে অন্য বিষয়গুলো গৌণ হয়ে যাবে। তাহলে এটা করার পাশাপাশি কি করতে হবে? আমাকে খেয়াল রাখতে হবে আমার বলাতে টেইল ড্রপ হচ্ছে কিনা। টেইল ড্রপের কথাটি বলেছিলাম। অনেকের এক নিঃশ্বাস প্রশ্বাস বা এক নিঃশ্বাসে কথা বলার সেই জায়গাটুকু, সেই ক্ষমতাটুকু, দক্ষতাটুকু থাকে না। অর্থাৎ ব্রিদিং লেন্থ কম হয়, যে কারণে একটি কথা যখন বলে তখন দেখা যায় যে প্রতিটি বাক্যের শেষ দিকের শব্দগুলো শ্রোতা কি করছে না, বুঝতে পারছে না, শুনতে পারছে না। তো টেইল ড্রপ যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তারপরে আরো কিছু বলেছিলাম। যেমন আরো বলেছিলাম আমি সাবলীল থাকতে পারা,
সহজ থাকতে পারা, অকৃত্রিম থাকতে পারা, এগুলোকে খেয়াল রাখতে হবে। যে সহজভাবে নিজেকে উপস্থাপন করতে পারা, সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারা, অকৃত্রিমভাবে নিজেকে উপস্থাপন করতে পারা, এটাও কিন্তু একটা বড় প্রয়োজনীয় বিষয়। আমি যাই করছি সেই করার সময় যদি আমার মধ্যে এক ধরনের আড়ষ্টতা থাকে, হ্যাঁ, আমার মধ্যে যদি সহজ বিষয়টি না থাকে, তাহলে শ্রোতা আমাকে একসেপ্ট নাও করতে পারে, অর্থাৎ আমি শ্রোতার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারি। এ বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। যাতে শ্রোতার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি, সেই জন্য আমাকে সহজভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। সুন্দর বাচনভঙ্গির মধ্য দিয়ে সহজভাবে, অকৃত্রিমভাবে, সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারা। এটা যদি করা যায় তাহলে কি হবে? তাহলে শ্রোতা আমাকে সহজে গ্রহণ করবে। সেই জায়গাটুকু আমার তৈরি করে নিতে হবে। আর আমি যেই বিষয়ে দাঁড়িয়েছি বা দাঁড়াচ্ছি কথা বলতে, সেটি আবৃত্তি হতে পারে, সেটি বক্তৃতা হতে পারে, সেটি যাই হোক না কেন, সেটি কি সেই বিষয়টা নিয়ে আমার দক্ষতা থাকতে হবে। এখন আমি গান জানি না, আমি যদি গান করতে উঠি, আমি আবৃত্তি জানি না, আমি যদি আবৃত্তি করতে উঠি, আমি বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা করতে যদি উঠি, আমি ভালো উপস্থাপক নই, আমার স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা নেই, আমি কি বলবো সেটা জানি না, তাহলে যে বিষয়টি নিয়ে শ্রোতা বা দর্শকের সামনে আমি দাঁড়াবো, সেই বিষয়ের দক্ষতা আমার থাকতে হবে, বিষয়ভিত্তিক দক্ষতা। তাহলে এগুলো কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সহজ থাকতে পারা, সাবলীল থাকতে পারা, অকৃত্রিম থাকতে পারা, আঞ্চলিকতা, অ্যাকসেন্ট বর্জিত কথা বলতে পারা, সুন্দর বাচনভঙ্গিতে নিজেকে প্রকাশ করতে পারা, উচ্চারণের স্পষ্টতা থাকা, শ্রোতার কানে ঠিকমতো পৌঁছে দিতে পারা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যখন আমি মাইক্রোফোনের সামনে কথা বলবো, তখন মাইক্রোফোনের ব্যবহারের দক্ষতায় থাকা, আমি মাইক্রোফোনটাকে ব্যবহার করতে জানি কিনা, কোন মাইক্রোফোনে আমি কথা বলছি, সেখানে কিভাবে আমি কথা বলবো। বিভিন্ন রকমের মাইক্রোফোন থাকে কিন্তু, ডাইনামিক মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন, অমনি ডিরেকশনাল মাইক্রোফোন। হ্যাঁ, তাহলে কিছু মাইক্রোফোন আছে যেগুলো একদম খুব কাছ থেকে বলতে হয়, কিছু মাইক্রোফোন আছে একটু দূর থেকে বলতে হয়। তাহলে সেই মাইক্রোফোন চিনে নিয়ে সেই দূরত্বে নিজেকে রেখে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করা, এগুলি জরুরি বিষয়। এগুলো আমরা খেয়াল রাখব। পাশাপাশি যেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের উচ্চারণ সূত্রের যে কথাগুলো আমি বলেছিলাম, যে আমাদের কিছু কিছু বর্ণ উচ্চারণে সমস্যা হয়, ভুল হয়, সেই উচ্চারণগুলো সম্পর্কে সতর্ক থাকা। যেমন আমাদের অ এর উচ্চারণ নিয়ে সমস্যা হয়, আমাদের এ এর উচ্চারণ নিয়ে সমস্যা হয়, আমাদের স এর উচ্চারণ নিয়ে সমস্যা হয়, আমাদের র এর উচ্চারণ নিয়ে সমস্যা হয়, আমাদের যুক্ত বর্ণ উচ্চারণে সমস্যা হয়। আমাদের যেমন ধরেন আরও কিছু বর্ণের নাম উচ্চারণে সমস্যা হয়, যেমন বর্গীয় জ, ক্ষীয়, আমরা কষমালিক্ষ বলে ফেলি অনেক সময়। তাহলে এই বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারা, রিকার রফলার উচ্চারণ করতে পারা, যেমন আবৃত্তি, এটাকে আমি যদি আবৃত্তি বলি ভুল হবে, বিকৃত, বিকৃত, দুটো দুই শব্দ, তাহলে একটার জায়গায় আরেকটা যদি আমি উচ্চারণ করি তাহলে কি হবে? অর্থের পরিবর্তন ঘটে যাবে। নারী, নারী, দুটো দুই শব্দ, বাড়ি, 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 তাহলে আমি বাড়ি আর বাড়ি যদি পার্থক্য না করি তাহলে অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে। নারী, নারী, অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে। আরও কিছু বিষয়, যেমন ধরেন আমি কিছুদিন আগেই বলেছিলাম, যেমন মন, এটা অনেক জায়গায় আমরা মন বলে ফেলি। তাহলে মন হলে কি হবে? 40 সেরে 1 মন হয়ে যাবে। তা মনের জায়গায় মন বললে অর্থটাই তো থাকে না, ভুল হয় উচ্চারণ, সেটা ঠিক আছে, অর্থেরও পরিবর্তন ঘটে যায়। তাহলে এই শব্দগুলো, তারপর কিছু কিছু শব্দের কথা আমি বলেছিলাম যে শব্দগুলো প্রায়শই আমরা ভুল করে থাকি, যেমন পক্ষ, পক্ষ, হ্যাঁ, পক্ষ বললে ভুল হবে। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
তাহলে এখানে যদি পক্ষ থেকে বলি এটা ভুল হবে। একইভাবে দক্ষ দক্ষ বলতে হবে দক্ষ, দক্ষ বললে এটা ভুল হবে। আবার বলেছিলাম লক্ষ্য লক্ষ্য, আমরা কোনো কোনো জায়গায় লক্ষ্য বলে ফেলি, কিন্তু টাকার অঙ্ক অর্থে যেটি 10 লক্ষ টাকা, ঠিক আছে। আবার এই মার্চ ফরওয়ার্ডের যে কর্মশালার লক্ষ্য সেটাও লক্ষ্য, দুটোই লক্ষ্য, যেটা জফলা দেয়া আছে সেটাও লক্ষ্য, যেটা জফলা ছাড়া আছে সেটাও লক্ষ্য, কোনোটাই লক্ষ্য নয়। এই সাধারণ ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর যেমন বলেছিলাম রোগের লক্ষণ, কিন্তু রাম লক্ষণ, রোগের লক্ষণ ভালো নয়। স্যার লক্ষ্য আর লক্ষ্যর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে, মানে জফলা আর জফলা ছাড়া? দুটোর উচ্চারণই সেম, ক্ষীয় আচ্ছা। থাকলে দুটোই আমরা কি করব, লক্ষ্যই বলবো। 10 লক্ষ টাকা, 100 লক্ষ টাকা, আবার এই কাজটির লক্ষ্য হচ্ছে এই, দুটোই লক্ষ্য, কোনোটাই লক্ষ্য বলবো না। যেমন বন, আমরা জঙ্গল অর্থে যেটি বলি সেটা বন, বন নয়, কিন্তু বন বললে ভুল হবে। হ্যাঁ, আবার বলতে পারেন তাহলে তো ভাই বোনেরটাও বোন, হ্যাঁ সেটাও বোন, এটাও বোন। এ কোথাও আমরা বন বলবো না, আমরা বন বলবো। কোথাও মন বলবো না, মন বলবো 40-এর 1 মন বলবো, কিন্তু হৃদয় অর্থে বললে আমরা মনই বলবো। মানে এগুলো কতগুলো বেসিক আমরা ভুল করি সাধারণত, মানে জেনারেলি আমরা এই ভুলগুলো করে থাকি বলেই আমি এগুলো আলাদা করে আপনাদেরকে বললাম। হ্যাঁ, এই ভুলগুলো যাতে আমাদের না হয়। আমরা তাহলে যদি এই কর্মশালাটা বা এই ক্লাসগুলো করার পরেও গিয়ে যদি বলি মন, যদি বলি পক্ষ, হ্যাঁ, যদি বলি দক্ষ, তাহলে এই এতগুলো ক্লাস করার অর্থহীন, কোনো কাজেই আসলো না আপনার। তাহলে এই বেসিক ভুলগুলো করবেন না। আবৃত্তি বলবেন না, আবৃত্তি বলবেন। হ্যাঁ, অয়ের উচ্চারণে সতর্ক থাকতে হবে, যেমন অন্যায় বলবেন কিন্তু অন্যায় বলবেন না। কেন বলবেন না? কারণ আমি বলেছি যে না অর্থের অ যদি শব্দের শুরুতে থাকে সেই অয়ের উচ্চারণ সবসময় অ হবে, কোথাও ও হবে না। অবিচার হবে, অবিচার হবে না, ঠিক আছে। ওখানে আমি অবিচার বলবো না, অস্থির বলবো না, ওটা কি বলবো, অস্থির বলবো। সবিনয় বলবো না, আমরা সবিনয় বলবো। কেন? বিনয়ের সাথে। বলেছিলাম না অর্থের অ এবং সাথে অর্থের স যদি শব্দের শুরুতে থাকে, তারপরে যাই থাকুক সেই অ বা স এর উচ্চারণ সবসময় অ থাকবে, কোথাও ও হবে না, ঠিক আছে। তারপর যেমন অ এর উচ্চারণে আরো বলেছিলাম যে বন্যা বা বন্য, আমরা কোথাও বন্যা বলবো না, বন্য বলবো না। কেন বলবো না? অ এর পরে জফলা আছে তাই। হ্যাঁ, বন্য বলবো, বন্যা বলবো। বলেছিলাম এর উচ্চারণের সমস্যা হয়। যেমন বলেছিলাম এক হবে কিন্তু একটি হবে না, একটি হবে। এলাকা হবে, এলাকা হবে না। একটি হবে, একটি হবে না। এই বিষয়গুলো খুব বেসিক কিছু বিষয়, এগুলো যাতে আমাদের ভুল না হয়। খুব ক্রিটিক্যাল কোন উচ্চারণ ভুল হলো হতেই পারে, কনফিউশন তো আসতেই পারে, কিন্তু এই সাধারণ ভুলগুলো যাতে আপনারা না করেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর যেমন বলেছিলাম স, স 3টা স আছে, মূলত শব্দের 3টি স এর উচ্চারণ হচ্ছে কি এসএইচ, কোথাও কোথাও কোনো কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে সেই স এর অর্থাৎ এসএইচ এর উচ্চারণটা এস এর দিকে চলে আসে। যেমন সবুজ হবে কিন্তু সৃজন হবে, একই স দন্ত স, কিন্তু সবুজ বলছি আবার এখানে সৃজন বলছি। শরীর বলছি কিন্তু শ্রদ্ধা বলছি। তাহলে একই বর্ণ আমরা এসএইচ বলছি এক জায়গায়, আরেক জায়গায় এস বলছি। বোঝা গেল বিষয়টি? মানে এই জায়গাগুলো আমাদের যাতে ভুল না হয়, স এর উচ্চারণ, এর উচ্চারণ, র এর উচ্চারণ, হ্যাঁ, অ এর উচ্চারণ, রিকার রফলার উচ্চারণ, এগুলো যাতে আমরা ভুল করে না ফেলি। শেষ দিকে আমি বলেছিলাম বফলা মফলার উচ্চারণের কথা বলেছিলাম। বফলা মফলার ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে, মফলার ক্ষেত্রে সাধারণত কি হয়, উচ্চারণ প্রবণতা প্রায়শই খানিকটা
নাসিক্যধ্বনির দিকে চলে যায়। পদ্মা, আত্মীয়, স্মৃতি, শ্মশান। মফলা আদ্যবর্ণের সাথে হলে শব্দের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। মফলা যখন আদ্যবর্ণের সাথে যুক্ত হয় উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সামান্য নাসিক্যধ্বনি প্রভাবিত হয়। মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে, কিন্তু দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্যধ্বনি প্রভাবিত হয়। আত্মীয়, আত্মা, পদ্মা। বোঝা গেল? বফলার ক্ষেত্রেও একই রকম। বফলা আদ্যবর্ণের সাথে যুক্ত হলে শব্দের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। আবার বফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে। কিরকম? দ্বিত্ব, বিশ্ব। দ্বিত্বতে কি হচ্ছে? আদ্যবর্ণের সাথে বফলা যখন থাকছে সেই দয়ের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু শেষ বর্ণ তয়ের সাথে যখন বফলা যুক্ত হচ্ছে তখন তয়ের দুবার উচ্চারণ ঘটছে। দুবার উচ্চারিত শেষ বর্ণটি ওকারান্ত উচ্চারিত হচ্ছে, দ্বিত্ব। আরেকটি কথা বলেছিলাম, যুক্ত বর্ণ যদি শব্দের শেষে থাকে তাহলে উচ্চারণ প্রবণতাটা ওকারান্তের দিকে থাকে। যেমন যুক্ত, লুপ্ত, মুগ্ধ। কোথাও যুক্ত না, মুক্ত না, লুপ্ত না। যুক্ত ও, মুক্ত ও, লুপ্ত ও, মুগ্ধ ও, মুগ্ধ, মুগ্ধ না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এগুলো খুব জি স্যার। বেসিক জায়গা, এগুলো যাতে আমরা ভুল না করি এ ব্যাপারে আমরা সচেতন থাকব। আমি খুব চুম্বক আকারে আসলে মূল জায়গাগুলো টাচ করে গেলাম, এগুলো যাতে আমাদের ভুল না হয়। এবং সবচেয়ে বড় বিষয় আত্মবিশ্বাসটা যাতে থাকে। আপনাকে আরেকজনের সামনে আকর্ষণীয় বলি বা স্মার্ট করে তোলে এভাবে যদি বলি, তার একটি বড় বিষয় হচ্ছে আপনি কতটা কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যতই আগে থেকে প্রিপারেশন নিয়ে আসেন না কেন, আপনার যদি ঠিক যেই মুহূর্তে নিজেকে প্রেজেন্ট করছেন ওই মুহূর্তে যদি আপনার আত্মবিশ্বাসের ঘাটতি থাকে তাহলে সবকিছুই একটু নড়বড়ে হয়ে যাবে। সেখানে আপনার বলা, আপনার পারফরমেন্স সবকিছুই কোথায় গিয়ে টেইল ড্রপ করবে, অর্থাৎ কোথায় গিয়ে হারিয়ে যাবে, ফিকে হয়ে যাবে। তাহলে আমরা চর্চার ভেতরে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলব। এই আত্মবিশ্বাসী আপনার ভেতরের যেই সৌন্দর্য সেটাকে বুস্ট করবে। আপনি আত্মবিশ্বাসী কিনা সেটা আগে দেখেন। আপনার চর্চায় আপনি কনফিডেন্স পাচ্ছেন কিনা সেটা দেখেন। কনফিডেন্ট হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই কনফিডেন্সটাই আপনার পারফরমেন্সের মাত্রাটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর আরেকটি বিষয় জরুরি, পজ এবং এমফেসিস, যেটা আমি বলেছিলাম, দুঃখিত, মিনিংফুল করে তোলা। একটা কথা অনেকভাবে বলা যায়, সে কথাটা মিনিংফুল হচ্ছে কিনা, দ্যাট মিন্স এটা অর্থপূর্ণ হচ্ছে কিনা। আপনি অর্থপূর্ণ করে শ্রোতার সামনে সেই ছবিটা তৈরি করতে পারছেন কিনা। আপনার কথায় শ্রোতা কনভিন্স হবে কখন? যখন শ্রোতা আপনার কথার ভেতর সে ছবিটা পাবে, সে আপনার সাথে রিলেট করতে পারবে। শ্রোতার সাথে যোগাযোগ স্থাপনের জন্য আপনাকে প্রত্যেকটা বাক্যকে কত বেশি মিনিংফুল করে তোলা যায় সেই চেষ্টাটা করতে হবে। একটা বাক্যকে মিনিংফুল করতে হলে জরুরি হচ্ছে পজ। একটা কথাকে মিনিংফুল করে তুলতে হলে, অর্থপূর্ণ করে তুলতে হলে জরুরি হচ্ছে চাবি শব্দ বা কিওয়ার্ড বা পাঞ্চ ওয়ার্ড বের করা। সেই পাঞ্চ ওয়ার্ডটা যদি বের করা যায় তাহলে সেই বাক্যটিকে, কথাটিকে কি করা যায়, মিনিংফুল করে তোলা যায়। আমি জাস্ট 5 সেকেন্ড একটু ব্রেক।
দুঃখিত। আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন? যারা আছেন বলেন, কে কে আছেন দেখি। হ্যাঁ, শিমু বলেন, শিমু সরকার বলেন, কোনো কথা থাকলে বলতে স্যার, পারেন। এই যে আপনি টেইল ড্রপের কথা বলেছেন, এই হুম। ব্যাপারটাকে কিভাবে ওভারকাম করা যায়? টেইল ড্রপের বিষয়টাকে ওভারকাম করতে হলে যেটা করতে হবে, ব্রিদিং লেন্থটা বাড়াতে হবে। হ্যাঁ, মানে যেটা আমরা কি করেছি, এই যে করোনার সময় আমরা ব্রিদিং এক্সারসাইজ করেছি না, কি করেছি, নিঃশ্বাসটা নিয়েছি, নিঃশ্বাসটা ধরে রেখেছি, নিঃশ্বাসটা আবার ছেড়েছি। হ্যাঁ, কিন্তু নিঃশ্বাসটা আমি কম সময়ে নিব, ছাড়বো বেশি সময় ধরে। বোঝাতে পারলাম? আমি নিঃশ্বাসটা কম সময়ে টেনে নিব, ধরে রাখবো, ধরে রেখে আমি ডেলিভার করব একটা বড় বাক্য। সেই বাক্যটা আমি প্রথমে হয়তো দেখা গেল ৫ শব্দের একটা বাক্য এক নিঃশ্বাসে বলতে পারি, কিন্তু এই প্র্যাকটিসটা করবার মধ্য দিয়ে এই লেন্থটা আমাকে বাড়াতে হবে, যে আমি আস্তে আস্তে যাতে ৬টা ৭টা ৮টা শব্দ আছে এরকম বাক্য এক নিঃশ্বাসে সাবলীলভাবে সহজভাবে বলতে পারছি। শেষ দিকে গিয়ে আমার দম ফুরিয়ে যাচ্ছে না, বা শেষ দিকে গিয়ে কি হচ্ছে না, দম ফুরিয়ে যাওয়ার কারণে আমার শব্দগুলো মুখে থেকে যাচ্ছে, শ্রোতার কানে ঠিকমতো পৌঁছচ্ছে না। এই প্র্যাকটিসটা আমরা করব। আর আরেকটা সহজ উপায় হচ্ছে, আমরা একটা পজ নিয়ে নিয়ে কথা বলতে পারি, যদি সেটাতে বাক্যের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ সেই বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটে না যায়। তাহলে কি হবে, আমি যদি বাক্যটাকে কেটে কেটে বলি, তাহলে ওই টেইল ড্রপ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। বোঝাতে পারলাম বিষয়টা? আরেকটা প্রশ্ন ছিল যে নিশ্চয়ই। ইন্টোনেশন ও ভয়েস মডুলেশন, এই ব্যাপারটা কিভাবে এটাকে মানে কিভাবে ভয়েস কাজে লাগাবো? ভয়েস মডুলেশনের বিষয়টা হচ্ছে, আপনাকে টোনটা বুঝতে হবে, কালারটা বুঝতে হবে, ভয়েস কালারটা বুঝতে হবে। হ্যাঁ, যে এটাকে আন্ডারটোনে আমি বলবো কথাটা, না হাই পিচে বলবো। যেমন কিছু স্বর স্থান আছে, হেড রেজিস্টার আছে, চেস্ট রেজিস্টার আছে। হ্যাঁ, এরকম কিছু স্বর উৎপাদনের যেই জায়গা থেকে আমরা মনে করি এটা অনুভবের জায়গা। আসলে কথা তো আমরা বুক থেকে বলি না, মাথা থেকেও কথা বলি না। এটা কোনো ডাক্তার শুনলে হাস্যকর মনে করবে যে কথা কি মাথা থেকে যায় না। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। স্যারের ওখানে মনে হয় নেট খারাপ। আচ্ছা, হ্যালো, 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 শুনছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল সে কারণে। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম, এই যে হেড রেজিস্টার, চেস্ট রেজিস্টার, এটা হচ্ছে অনুভব করা। যে কিছু বাক্য আছে, যেমন আপনি দূর থেকে কাউকে ডাকছেন, তাহলে সেই ভয়েসটা যখন থ্রো করবেন, সেটা হয় কি, জেনারেলি সেটা আমরা বলি যে হেড রেজিস্টার থেকে সেই ভয়েসটা থ্রো করার চেষ্টা করা। হুম, মানে তুমি কোথায় যাচ্ছ, তাহলে এই যে কথাটি, এটা আমরা এই স্বরে বলি না। অনেক দূরের একটা মানুষকে যখন আমি কমিউনিকেট করার চেষ্টা করি, তখন এই জায়গায় যাই। আবার আন্ডারটোনের যেটা বিষয়, সেটা হচ্ছে আমার ভেতরের একটা কথা, অনুভূতির কথা, সেটা খুব আন্ডারটোন থেকে আমরা থ্রো করি। তাহলে এইভাবে কিছু আপনি ভয়েস মডুলেশনের জায়গা তৈরি করতে পারেন। হুম, এটা যে কি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে আসতে পারে? এটার জন্য বিভিন্ন আপনি সারগাম প্র্যাকটিস করতে পারেন। এটা একটা একটা ওয়ে হতে পারে। সেটা হারমোনিয়াম রেখে সেখানের আপনি যে কোনো বাক্য, যে কোনো কবিতা ধরেও করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি নির্ঝরা স্বপ্নভঙ্গ খুব কমন একটা কবিতা, সেটাকেই যদি বেছে নেন, তাহলে সেটাকে এভাবে বলতে পারেন: আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। তাহলে এক একটা স্কেলে আপনি কি করতে পারেন, এক একটা বাক্য এক একটা লাইন আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটা আপনি হারমোনিয়াম ধরেও করতে পারেন, হারমোনিয়াম ছাড়াও করতে পারেন, হারমোনিয়াম ধরেও করতে পারেন। তাহলে আপনার স্বরের উপর একটা নিয়ন্ত্রণ তৈরি হবে। যে আপনি চট করে খুব হাই পিচ থেকে একেবারে লো পিচেও কথা বলতে অভ্যস্ত হয়ে উঠতে পারবেন, আবার একদম লো পিচ থেকে চট করে একেবারে হাই পিচেও যেতে পারবেন। কিন্তু প্র্যাকটিসটা করবেন গ্র্যাজুয়ালি। হাই পিচ থেকে একবার প্র্যাকটিস করবেন একেবারেই লোতে চলে আসা, আবার লো থেকে ধীরে 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 একেবারে হাই পিচে ওঠা। এভাবে বিভিন্নভাবে আপনি এই স্বর ভয়েস মডুলেশনের এই এক্সারসাইজগুলো করে নিতে পারেন। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখন যে আমরা উদ্যোগ বলি, আগে এটাকে উদ্যোগ বলতাম, মানে আসলে কোনটা বলা উচিত? আমি বলেছি এটা নিয়ে একটা ছোট্ট দ্বিমত আছে, খুব বড় সড়ো কোনো দ্বিমত না। কোনো উচ্চারণবিদ বলেন যে উদ্যোগ বা উদ্যোগ দুটোই বলা যেতে পারে, আবার ম্যাক্সিমাম বলেন সেটা হচ্ছে উদ্যোগটাই বলবো, উদ্যোগ বলা যাবে না। আমি শুধু এটুকুই পরামর্শ দিব, যদি কোনো ভাইভা বোর্ড ফেস করতে হয়, কোনো অডিশন দেন আপনি কোথাও, সেখানে আপনি উদ্যোগ বলাটাই ভালো। কারণ আমরা মূলত রেফারেন্স হিসেবে বাংলাদেশে একটা বইকেই এখনো রেফারেন্স হিসেবে একসেপ্ট করে নিই বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণ অভিধান বইটি। তো সেই বইটিতে কিন্তু উদ্যোগ বলা আছে। আপনি রেফারেন্স হিসেবে বলতে পারবেন যে বাংলা একাডেমি থেকে যে উচ্চারণ অভিধান বেরিয়েছে, বাংলা উচ্চারণ অভিধান নরেন বিশ্বাসের, সেই বইতে উদ্যোগ বলা আছে। হ্যাঁ, তাহলে এটাকে ডিনাই করা সহজ হবে না। ঠিক আছে, উদ্যোগটাই বলবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। বলেন। জি স্যার, বলা হচ্ছে স্যার বলেছিলেন যে পজ নিয়ে পড়ার জন্য, সেক্ষেত্রে দাড়ি কমার ব্যবহারে কোনো ব্যাঘাত ঘটবে কিনা? না, এখানে ব্যাঘাত ঘটবে না। যেটা কবি বা লেখক যে কমা দাড়ি সেমিকোলন দেন সেটা তো আছেই, সেটা আমরা মানব। কিন্তু এর বাইরে যিনি পড়ছেন, যিনি পারফর্মার, যিনি এটাকে পাঠ করছেন বা একটা জায়গায় উপস্থাপন করছেন, তার একটা স্বাধীনতার জায়গা থাকে। সেই জায়গা থেকে আমরা কিছু পজ নিই ওই বাক্যটিকে আরেকটু অর্থপূর্ণ করে তুলবার জন্য, আরো ভালোভাবে উপস্থাপন করবার জন্য। সেই জায়গায় পারফর্মার তার নিজের মতো করে কিছু কিছু জায়গায় পজ তৈরি করে, এটাকে বলা হয় সাইকোলজিক্যাল পজ, মনস্তাত্ত্বিক পজ। তো এই পজগুলো আপনি নিতেই পারেন, কিন্তু সেটাতে যাতে অর্থের বিপর্যয় না ঘটে, বরং ওই বাক্যের অর্থটাকে আরো বেশি শ্রোতার কাছে তুলে ধরবার জন্য আপনি ওই কমাদারি সেমিকোলনের বাইরেও কিছু জায়গায় পজ নিতেই পারেন, এটাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আর কেউ? স্যার, হ্যাঁ স্যার আমরা কিছু মনোসিলেবিক শব্দ আছে যে সব সময় ব্যবহার করি, যে অসংযুক্ত মানে ব্যঞ্জনের সংযুক্ত যেরকম শহর, নগর, এগুলোর উচ্চারণ কেমন হবে? শহর হবে, নগর হবে, নরম, তরল, যখন তখন, মানে ও কারণ তো হবে নাকি ও দিয়ে উচ্চারণ করব? অ দিয়ে করেন। এই বিষয়ে দেখি আমি আরেকটু ডিটেল শেষের আগে একটু কথা বলে নিব। যে প্রশ্নটা আপনি করলেন সেটার উত্তর আমি দিব, যাতে আরো সহজ হয় বুঝতে। এটা থাকলো, জমা থাকলো, আমি কথা শেষ করার আগে এটার উত্তর অ্যাপ্রোপ্রিয়েটটা দিব আপনাকে। আর কেউ? স্যার, শব্দের জড়তার ক্ষেত্রে বা আমাদের কোনো শব্দ যে জড়তা কাটাতে চাই, এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যায়াম বা এরকম কোনো কিছু আছে কিনা? যদি আপনার জিভে, ঠোঁটে, চোয়ালের কোনো আড়ষ্টতা না থাকে, তাহলে টাং টুইস্টার যেগুলো বলেছিলাম সেগুলোকেই বারবার যদি করেন সেটা ঠিক আছে। আর কারো যদি জিভের বা চোয়ালের আড়ষ্টতা থাকে, তাহলে কিছু এক্সারসাইজ আছে জিভটাকে ভেতরের দিকে চেপে ধরা, পাশে চেপে ধরা। হ্যাঁ, তাহলে হয় কি আস্তে আস্তে তারপর
একটু যেমন ধরেন আপনার যে কোনো বাক্য বলবার সময় খুব সময় নিয়ে এক একটা শব্দ উচ্চারণ করা। যেমন আমি যদি এভাবে আপনাকে বলি, আজিয়ে প্রভাতে, এই যে মানে একটা শব্দ আ, যতটুক আ করা যায়, এ, ও, হ্যাঁ, তাহলে হলো কি আপনার মুখের জড়তাটা কাটানোর জন্য। কিন্তু আবার বেশি করে চোয়াল টোয়াল লক করে ফেলেন না, হ্যাঁ, মানে যতটা করলে আপনার স্বাভাবিক থাকা যায় সেভাবে করা, যাতে ধীরে ধীরে আপনার যদি একটা হয় না যে একটা শক্ত ভাব থাকে, একটা দীর্ঘদিনের অনভ্যস্ততা, হ্যাঁ, যে অনেকে আছে মুখ খুলে কথা বলার অভ্যাস কম, তার দেখা যায় একটা শব্দ প্রপারলি প্রকাশিত হচ্ছে না, কারণ সে একটা বর্ণ উচ্চারণের যে স্বাভাবিক জায়গা সেই জায়গাটাই সে নিচ্ছে না। আ বলতে তো খানিকটা মুখটা খুলতে হবে, কিন্তু আপনি দুটো ঠোঁট যদি একদম না খুলে আ বলতে যান, সেটা একটা পিকুলিয়ার উচ্চারণ আসবে, সেটা ঠিক বোঝা যাবে না। তাহলে এই জায়গায় এইভাবে কিছু প্র্যাকটিস হতে পারে। না হলে ওই টাং টুইস্টার যেগুলো বলেছিলাম, যেমন চ ছয়ের যাদের সমস্যা আছে তারা চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে, এটা করতে পারে। জ ঝ যাদের আছে সমস্যা তারা ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, সেটা করতে পারে। তারপর জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, এটা করতে পারে। তো এইভাবে কিছু, এমনি আমরা ছোটবেলায় তো আপনাদের নিশ্চয়ই করেছেন, পাখি পাকা পেঁপে খায়, এটা বলতে পারেন। তাহলে এই যে মুখের জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটা থেকে চলে আসবে। এর বাইরে আরেকটা প্র্যাকটিস আপনারা করতে পারেন, যে কোনো কবিতা হাতে নিয়ে খুব দ্রুত বলবার একটা অভ্যাস করবেন, আবার ধীরে ধীরে শব্দ ধরে ধরে পড়ার একটা অভ্যাস করবেন। এটাও আপনাকে কিছুটা সহজ করে দিবে। যেমন আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। ঠিক আছে? তাহলে দ্রুত বললে যে খেয়াল রাখতে হবে, দ্রুত আমি বলার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারণের চেষ্টা করব, না হলে কোনো কাজে আসবে না। যে খুব দ্রুত বলা সত্ত্বেও আমার প্রত্যেকটি শব্দ, ওই বাক্যের প্রত্যেকটি শব্দ স্পষ্টভাবে আমি উচ্চারণ করতে পারছি কিনা সেই প্র্যাকটিসটা করব, তাহলেও কিছুটা উপকারে আসবে। আর ধন্যবাদ কেউ স্যার। আর কেউ বলবেন কিনা দেখেন, আর কোনো সমস্যার কথা বলেন। আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এই যে এলাকার হবে, এলাকা হবে না, কেন এলাকা হবে না, এই ব্যাপারে কি বলেছিলাম মনে আছে? মনে নেই কারো? কেন এলাকা হবে না, এলাকা হবে, এটা কেন হবে? স্যার পরের অক্ষরের আকার আছে এই জন্য। না, ভুল করলেন, এরকম বলিনি। কেউ বলতে পারবে কেন বলেছিলাম? কে বলতে পারবেন? আমি বলেছিলাম মূল শব্দে ইকার ছিল, সেই ইকার, দুঃখিত, বলেছিলাম মূল শব্দে ইকার ছিল, সেই ইকার যদি একবার একারে পরিণত হয়, মূল শব্দে ইকার বা রিকার ছিল, সেই ইকার বা রিকার যদি একবার একারে পরিণত হয়, সেই একারের উচ্চারণ কখনোই ওকারন্ত হবে না। উদাহরণ হিসেবে বলেছিলাম এলাকার মূল শব্দ হচ্ছে ইলাকা, অর্থাৎ ইলাকা শব্দটি ধীরে ধীরে পরিবর্তিত, সময়ে সময়ে পরিবর্তিত হয়ে হয়ে আজকে এসে বলছি আমরা এলাকা। অর্থাৎ এখানে দেখা যায় ইকারটা
পরিবর্তিত হয়ে একারে পরিণত হয়েছে, তাই না? তাহলে ইকার যখন একারে পরিণত হবে, সেই একারের উচ্চারণ এ হবে না, এ হবে। একইভাবে রিকার, যেমন নৃপাল, নৃপাল পরিবর্তিত হয়ে আজকে হয়েছে নেপাল, তাই এটা নেপাল হবে না, হবে নেপাল। একইভাবে মিরাজ পরিবর্তিত হয়ে হয়েছে মেরাজ, তাই এটা মেরাজ হবে না, এটা হবে মেরাজ। মিজাজ পরিবর্তিত হয়ে হয়েছে মেজাজ, তাই এটা মেজাজ হবে না, হবে মেজাজ। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলো কারো কোনো? ঠিক আছে স্যার। না বললে বুঝবো না। স্যার বুঝছি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এই যে আরেকটা বিষয় বলে নিই, আবার ভুলে যাব। একটু আগে একজন প্রশ্ন করেছিল, যেমন মধ্য অয়ের ব্যাপারে বলেছিল। মধ্য অয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আদ্য অয়ের যে সূত্র আমরা কি বলেছিলাম মনে আছে? শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকলে কি হবে? সেই অয়ের উচ্চারণ কি হবে? ওকারান্ত হবে। অতি, ওকারান্ত প্রতি, উচ্চারিত হবে। গতি, সতি, মতি, তাই না? ঠিক ওরকম ভাবে আদ্য অয়ের মতোই, হ্যাঁ, মানে ইকার, উকার, রিকার, ক্ষীয়, গ, জফলার আগে থাকলে, হ্যাঁ, শব্দ মধ্যস্থিত অ যদি কি করে, ইকার, উকার, মানে ইকার মানে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, ক্ষীয়, গ, জফলার আগে থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ ওকারই হবে। কিরকম উদাহরণ দেন তো? কেউ পারবেন উদাহরণ দিতে? কাকলি বলবো না কাকলি বলবো? কাকলি স্যার। কাকলি, কাকলি, কাকলি বলবো। কেন কাকলি বলছি বলেন তো? কাকু অয়ের পরে রস্যিকার এসেছে এই জন্য। হ্যাঁ, একদম সেটাই। মানে আমরা বলেছি শব্দ মধ্যস্থিত যে অ, সেই অ কি হবে? আদ্য অয়ের মতোই ইকার, উকার, রিকার, ক্ষীয়, গ, জফলার আগে থাকলে, তো জফলার আগে থাকলে ইকার, ইকারের আগে থাকলে কি হবে? ওকার হয়ে যাবে, কাকলি। ঠিক আছে? তারপর যেমন দেখেন ঘরণী, ধরণী, তরণী, বিরতি, সব জায়গায় কি হচ্ছে? মাঝখানের অটা ওকারন্ত হয়ে যাচ্ছে। তারপর হ্রস্ব উকার দিয়ে, যেমন ধরেন আপনি যদি বলেন হ্রস্ব উকার দিয়ে অতনু, অতনু না, অতনু। ঠিক আছে? উপকূল। তাহলে দুটো উদাহরণ পেলাম, হ্রস্ব উকার অতুলনীয়, পেলাম, অতুল, হ্যাঁ, অতনু পেলাম, অদম্য পেলাম। অদম্য না, হ্যাঁ, অদম্য। উপকূল পেলাম, দীর্ঘ উকার দিয়ে উপকূল বলেছিলাম। আলস্য, অগত্যা, আরেকটা মনে, এটা একটা প্রাথমিক সূত্র। আরেকটা সূত্র আপনারা খেয়াল রাখতে পারেন যে ৩ বা তার অধিক বর্ণে গঠিত শব্দের অয়ের আগে যদি অ, আ, এ, ওকার থাকে, তবে পদমধ্যের অয়ের ওকার রূপে উচ্চারিত হওয়ার প্রবণতা বেশি থাকে। উদাহরণ বলেন। স্যার রুলসটা যদি আরেকটু বলতেন। হ্যাঁ, মানে ৩ শব্দে গঠিত শব্দ বা ৩ শব্দের অধিক বর্ণ দিয়ে গঠিত শব্দে মধ্য অয়ের আগে যদি অ, আ, এ, ওকার থাকে, তাহলে কি হবে? মধ্য অ ওকার রূপে উচ্চারিত হওয়ার প্রবণতা সমধিক।
তা মধ্য অ এর আগে যদি অ থাকে, যেমন ধরেন যতন, রতন, হ্যাঁ, আবার ধরেন মধ্য এর মরণ। আগে যদি আ থাকে, কাজল, কাজল, পাগল, ছাগল, কাগজ। হ্যাঁ, কারণ আমরা বলেছি মধ্য এর আগে যদি অ থাকে, আ থাকে, এ থাকে, ও থাকে, যেমন ধরেন কেশর, চেতন, বেতন। আমরা বলি না বেতন বলবেন, বেতন বলবেন না। আমি আরো উদাহরণ দিচ্ছি, একটা মিনিট, একটা ফোন।
দুঃখিত আমি। যেটা বলছিলাম এটা কি সবার কাছে ক্লিয়ার হলো বিষয়টা, যে ৩ বা ততোধিক শব্দের গঠিত যেই শব্দে মধ্য অয়ের আগে যদি কি থাকে বলেছি বলেন? অ, আ, একার, ওকার। অ আ দিয়ে আমি বলেছি কি উদাহরণ দিয়েছি? যেমন, রতন, আমি যতন, ছাগল, বরণ, পাগল, হ্যাঁ, বরণ, মরণ, হ্যাঁ, মরণ, রোচন, স্মরণ, লোচন, লেহন, বেতন, তোষণ, বেতন, হ্যাঁ, পোষণ, কোমল, হ্যাঁ। কিন্তু এখানে আবার খেয়াল রাখতে হবে, যদি মধ্য এর আগে যদি না বোধক অর্থের অ হয়, সেক্ষেত্রে কিন্তু মধ্য অটা কি হবে না, ওকারান্ত হবে না, ওকারান্ত উচ্চারণ। হবে না। যেমন বলেন, অমর হবে, অমর হবে না। বোঝা গেল? অনর হবে, অনর হবে না। অটল হবে, অটল হবে না। বোঝা গেল? সজল হবে, অর্থাৎ কি সহিত অর্থের স, অর্থাৎ শব্দের শুরুর অটা যদি না অর্থে হয়, সহিত অর্থের স যদি থাকে, তাহলে তার পরের অটাও কি হবে, অ থাকবে, ও হয়ে যাবে না। ঠিক আছে? সরব, সলজ্জ। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। যতন, রতন যদি হয় তাহলে সময় কেন? এটা সময় হবে না? এটা দুটো উচ্চারণ নিয়ে কথা বলে। একটা হচ্ছে আপনি উচ্চারণ অভিধান দেখলে ওখানে দেখবেন সময়। হ্যাঁ, সময়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার এখন একটা ট্রেন্ড আছে, এটাকেও আসলে একসেপ্ট করে নেওয়া হচ্ছে, সময়, সময়, মাঝখানে একটা অ, হ্যাঁ, সময়, কিন্তু উচ্চারণ অভিধানে আছে সময়। স্যার আপনি সেজন্য দুটোই বলতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ইদানিং সময়টা ট্রেন্ডটা মানে একসেপ্টেড হয়ে আছে আর কি, দুটোই বলতে পারেন, অসুবিধা হবে না। ধন্যবাদ। তাহলে এই আর এগুলোর উচ্চারণের বিষয়ের তো আসলে শেষ নেই, আরো খুঁটিনাটি অনেক বিষয় আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে যারা যুক্ত হয়েছেন তারা একেবারে আবৃত্তিকার হবেন সেই জায়গা থেকে নয়, কথা বলতে গিয়ে আমাদের উচ্চারণটা যাতে ঠিক থাকে, কোনো একটা ফর্মাল জায়গায় নিজেকে উপস্থাপন করতে গিয়ে, মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে যাতে আমরা সুন্দর করে একটু কথা বলতে পারি, একটা ক্লাস নিতে গেলাম কোথাও একজন শিক্ষক হিসেবে, ফ্যাসিলিটেটর হিসেবে, সেই জায়গায় আমরা যাতে সুন্দর উচ্চারণে, প্রমিত উচ্চারণে সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারি, সেই কাজটা অন্তত এখানে যারা আছেন তারা সেটা করতে পারবেন। এবং আমি যে কথাগুলো বলেছি সেগুলোকে যদি মাথায় রেখে একটু নিজেকে চর্চার ভেতরে রাখা যায়, প্রতিনিয়ত যদি অভ্যস্ততার মধ্যে নিজেকে রাখা যায়, তাহলে আমরা আস্তে আস্তে করে নিজেদের ভুলগুলো থেকে বেরিয়ে এসে সঠিক একটি সুন্দর জায়গায় নিজেরা পৌঁছে যেতে পারবো। মূল বিষয়টা হচ্ছে চর্চা, আমাদেরকে চর্চা করে যেতে হবে, নিজেদের মধ্যে যে ত্রুটি সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো থেকে ধীরে ধীরে বের করে আনতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে প্রতিনিয়ত। আমি আজকে সারাদিনে কিছু নোট করলাম, মনে হলো যে এই ভুলগুলো আমার হয়েছিল, অথবা আমি সারাদিনে কথা বলতে গিয়ে কিছু কিছু শব্দ উচ্চারণে আমি কনফিউজ ছিলাম, বাড়িতে এসে আমি উচ্চারণ অভিধান ঘেটে সেটা কনফার্ম করে নিলাম যে সঠিক উচ্চারণ কোনটি। তাহলে আজকের দিনে আমি 5টি উচ্চারণ বা 2টো উচ্চারণ ঠিক করে নিতে পারলাম। এভাবে যদি প্রতিদিন আমি এভাবে কিছু কিছু উচ্চারণ নিজে ঠিক করে নিই, তাহলে কি হবে, 1 মাস পর 2 মাস পর গিয়ে আমার অনেক ভুল কিছু থেকে আমি নিজেকে বের করে আনতে পারবো। বিষয়টা এমন না যে কালকেই আমাকে একেবারে সঠিক জায়গায় কথা বলতে পারতে হবে, সেটা না, সম্ভবও না। কারণ আমার তো একটা দীর্ঘদিনের অভ্যাস, অভ্যস্ততার মধ্য দিয়ে আমি যাচ্ছি, কেটেছে আমার একটা অভ্যাসের ভেতরে, সেটা থেকে নিজেকে বের করে আরেকটি জায়গায় দাঁড় করাতে হলে সেটার জন্য একটা বড় সময় দরকার, সে ধৈর্য নিয়ে সেই সময়টুকু নিজেকে নিজের দিতে হবে। বোঝা গেল? তবে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে যাদের আঞ্চলিক অ্যাকসেন্টে কথা বলার অভ্যাস আছে, তাদের অনেক সময় লেগে যায় সেটা থেকে বেরিয়ে আসতে। আর একটি জিনিস বলেছিলাম, আগে নিজেকে বুঝতে হবে নিজের ভুলটা কি। নিজে যদি নিজের কানে বুঝতে না পারি আমার উচ্চারণে ভুলটা কি হচ্ছে, তাহলে সেটা শোধরানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়।
হ্যাঁ, যে ঝমঝমের জায়গায় জমজম বলছে, সে যদি নিজ কানে বুঝতে না পারে যে জমজম এবং ঝমঝম এই দুটো শব্দ উচ্চারণের পার্থক্যটা কোথায়, তাকে আমি হাজারবার বলেও ধরাতে পারবো না, যতক্ষণ সে নিজ কানে বুঝতে পারবে না জ এবং ঝয়ের পার্থক্য কি, চ এবং ছয়ের পার্থক্য কি। এটা নিজের কানে আগে ধরা পড়তে হবে। সেখানে যদি ধরা পড়ে তখনই সে একটু একটু করে অল্প প্রাণের জায়গায় মহাপ্রাণ, বা মহাপ্রাণের জায়গায় অল্প প্রাণ থেকে, প্রবণতা থেকে সে বেরিয়ে আসতে পারবে। বোঝা গেল? তাহলে আজকে কি আমরা এখানেই শেষ করব? আবারও অন্য কোনো জায়গায়, অন্য কোনো কর্মশালায় কোথাও হয়তো দেখা হয়ে যাবে। সবাই চর্চার ভেতরে থাকবেন, ধৈর্য নিয়ে এই পথে থাকবার চেষ্টা করবেন, নিজেকে একটু একটু করে ত্রুটিমুক্ত করবার চেষ্টা করবেন। বাংলাটা আমাদের ভাষা, এটা আমাদেরকেই সুন্দর করে বলতে হবে। আবারও একই কথা বলে শেষ করব, এই অতিমারি কাল খুব খারাপ স্যার, সবার সময়ের পক্ষ মধ্য থেকে কিছু দিয়ে একটা আমরা বলতে চাই। যাচ্ছি। হ্যাঁ, বুঝুন। সবার পক্ষ থেকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্সটি সম্পন্ন হলো। এমন সুন্দর আয়োজনের জন্য মার্চ ফরওয়ার্ডকে অসংখ্য ধন্যবাদ। আমরা চিরকৃতজ্ঞ আমাদের সম্মানিত স্যারের নিকট। সশ্রদ্ধ সম্মানের সহিত স্মরণ করব আপনাকে। প্রভুর দরবারে দোয়ার সময় আপনাকে মনে করতে ভুলবো না। আপনার মাধ্যমে আমরা শিখতে পেরেছি কিভাবে গদ্য পদ্য পাঠ করতে হয়, কিভাবে সঠিক উচ্চারণে কথা বলতে হয়। প্রিয় স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের কোনো আচরণে যদি মনে ব্যথা পেয়ে থাকেন, আমাদের ক্ষমা করবেন। আপনার মধুমাখা একটি কথা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। পরিশেষে প্রিয় সহপাঠীদের জানাই বৃষ্টি ভেজা আবহাওয়ার শুভেচ্ছা। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা সবার জন্য। যে কথাটি বলছিলাম, এই অতিমারি কাল আমরা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, তবে আমরা হতাশ হব না। আমরা বিশ্বাস রাখব নিজেদের উপর, মানুষের উপর। শেষ পর্যন্ত মানুষেরই জয় হবে। আমরা একটা সুন্দর সময়ে পৌঁছব, সবাই একসাথে। নিশ্চয়ই সেই সময়ে অনলাইনে নয়, সামনাসামনি বসে গল্প করতে পারবো, সুন্দর সময় কাটাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। স্যার খুব ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাই।